মেয়ের কাঁধ থেকে মুখ তুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এ কোন পাপের শাস্তি পাচ্ছে উনি? মাথার উপর থেকে ছায়াটা সরে গেল। বড় মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ, ছোট মেয়ের এই দশা। এতদিন কি এই দিনের জন্য বেঁচেছিলেন? শীতল, সিতারা আর সিতারার দিকে তাকালে ওনারা শব্দ করে কেঁদে ফেললেন। কথা দিলেন তার মা বোনের খেয়াল রাখবে। এইটুকু প্রতিশ্রুতি পেয়ে শীতল পুনরায় ওর বাবার কাছে এলো। বাবার হাত আঁকড়ে ধরে ঝুঁকে চুমু খেলো বাবার কপালে। কানে কানে ফিস ফিস করে বলল, শেষ যাত্রায় একটা সিক্রেট কথা শুনে যাও বাবা। কথাটা হয়তো বলতে চেয়েও কোনোদিন মুখ ফুটে বলা হয়নি, কিন্তু আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে। তোমায় অনেক ভালোবাসি বাবা। সারাটা জীবন তুমি শুধু আমাদের ফাঁকিই দিয়ে গেলে। কখনো দেশ, কখনো দেশের মানুষ, আর কখনো ওই জলপাই রঙের পোশাকটার দোহাই দিয়ে আমাদের থেকে দূরেই থাকলে। বাবার আদর ঠিকমতো পাওয়ার আগেই তুমি কর্তব্যের চাদরে মুখ লুকালে। আমার ওপর যদি তোমার সামান্যতম দাবি থাকে বাবা, তবে ফিরে এসো। এবার বাবা হয়ে নয়, আমার সন্তান হয়ে আমার কোলে ফিরে এসো। আমি তোমায় আর একটি মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেব না। সেই সবটুকু সময় আমি তোমায় দেব যা তুমি আমাকে দিতে পারোনি। ফিরে এসো বাবা, ফিরে এসো। এ কথা বলে এবার শুদ্ধর দিক তাকালো, তারপর থেমে থেমে বলল, আমার বাবার শরীরে আজ না জানি কত আঘাত, কত ব্যথা। আপনারা যখন ধরবেন একটু আস্তে করে ধরবেন আবার বাবাকে। যত্ন করে শুইয়ে দিয়ে আসবেন শক্ত মাটির বিছানায়। আমি মেয়ে হয়ে তো সেসব পারবো না, তাই সবার মতো আপনার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে গেলাম। আসছি আমি। কথাগুলো বলতে বলতেই শীতল একবার ঘাড় ঘুরিয়ে তাকালো কান্নারত মা বোনের দিকে। মা বোনকে কখনো এতটা অসহায় রূপে দেখেনি সে, সাক্ষী হয়নি এমন কঠিন পরিস্থিতির। হায় জীবন! এ জীবন তাকে এক নির্মম পরিস্থিতিতে এনে দাঁড় করালো, বুঝিয়ে দিল জীবনের এক নির্মম বাস্তবতা। সে সূত্র দিকে এক পলক তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পা জোড়া যেন চলছে না। হাঁটতে হাঁটতে মুখ তুলে আকাশ পানে তাকালো। অভিযোগ করবে কাকে? কি বা বলবে? মৃত্যুর মতো এক ধ্রুব সত্যকে মানতে হবে, মানতে বাধ্য। পরক্ষণে ঘুরে তাকালো খাটিয়ায় শুয়ে থাকা নিথর মানুষটার দিকে। অবাধ্য মন খুব করে চাচ্ছিল এটা দুঃস্বপ্ন হোক, মিরাক্কেল ঘটিয়ে বাবা তাকে ডেকে উঠুক, বরাবরের মতো তার মাথায় স্নেহের হাত রেখে আদুরে সুরে বলুক, ভয় নেই মা, আমি আছি তো। কিন্তু এমনটা হলো না। আবার মনটাও মানতে চাইছে না বাবা আর নেই। সে গাড়িতে উঠে বসতে গাড়ির চাকা ঘুরতে শুরু করলো। ঝাপসা চোখে তাকিয়ে রইল বাগানের দিকে। ধীরে ধীরে গাড়িটি মূল ফটক পেরোতেই চোখের আড়াল হয়ে গেল অতি প্রিয় মুখগুলো। উকি ঝুঁকি দিয়ে দেখতে পেল না বাবাকে, আর পাবেও না কখনো। সারা পৃথিবী খুঁজলেও দেখা মিলবে না প্রাণপ্রিয় বাবার। হারিয়ে ফেলেছে সে। বাবা নামক অমূল্য সম্পদ চিরতরে হারিয়ে ফেলেছে। শীতল চঞ্চল গাড়িতে বসে দু হাতে মুখ ঢেকে চুপ করে বসে রইল। তবে নীরবে তার দুই কনুই বেয়ে গড়াতে লাগলো তপ্ত নোনা জল। অবশ্য এ জল বুক ফেটে যাওয়ার জল। এ জল নিয়তির কাছে হার মানার জল। এ জল অসহায়ত্বকে স্বীকার করার জল। পুলিশের গাড়িটি বেরিয়ে যেতেই সেনাবাহিনীর একটি কনভয় প্রবেশ করলো চৌধুরী নিবাসে। বুট জোতার খটখট শব্দে চারপাশ প্রকল্পিত করে গার্ড অফ অনার প্রধানের জন্য প্রস্তুত হলো। সকলেই দেখলো জলপাই রঙের পোশাক পরা সৈনিকদের সম্মান প্রদর্শন। এরপর আকাশ পানে তিনবার রাইফেলের ফাঁকা গুলি আর বিউগলের করুণ সুরে বাজিয়ে শাহাদাত চৌধুরী জানালো রাষ্ট্রীয় সম্মান। বুকে জড়িয়ে দিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের জাতীয় পতাকা। সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে হতেই শুদ্ধ সারাফাত ও সাফওয়ান চৌধুরী সহ আত্মীয় স্বজনরা ধীর গতিতে এগিয়ে এলেন। পরম মমতায় কাঁধে খাটিয়া তোলার প্রস্তুতি নিলেন। অদূরে ঘাসের উপর বসা সিমিনও বুঝে গেল শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে। উনি মাটি আঁকড়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলেন। উন্মাদের মতো হাত পা ধাপাতে লাগলেন। ওনার মনে হচ্ছে কেউ বুক চিরে হৃৎপিণ্ড বের করে নিচ্ছে। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে ছাড়া কিভাবে বাঁচবে? কিভাবে চির বিদায় জানাবে? কিভাবে মাটির অন্ধকার কবরে রেখে আসতে দেখবেন? রেখে আসা মাত্রই মাটি কি একটু সহজ হবে, নাকি মানুষটার দেহখানায় পচন ধরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে? আর কখনো কথা হবে না, দেখাও হবে না। মুখ খারাপ থাকলে হাসানোর চেষ্টা করবে না। কোনো কিছু নিয়ে চিন্তা করলে সাহস জোড়াবে না।
ছুটি শেষে ফিরে গেলে পুনরায় ফেরার অপেক্ষায় তৃষ্ণার্ত চাতক পাখির ন্যায় অপেক্ষা করা হবে না। করা গুনে গুনে হিসাব করে বলা হবে না কবে ফিরবে। যদিও এবারও ছুটি নিয়ে যাচ্ছে, তবে এই ছুটি ফেরার ছুটি নয়। এই ছুটি চিরস্থায়ী ছুটি, পৃথিবীর মায়া কাটিয়ে নিশ্চিহ্ন হওয়ার ছুটি। সিমিনকে এভাবে কাঁদতে দেখে শারাফাত চৌধুরী সিতারাকে ইশারায় বোঝালেন সিমিনকে সামলাতে। এমন করলে অসুস্থ হয়ে পড়বে তো। স্বামীর ইশারা বুঝেও সিতারা সামলাতে পারলেন না। ওনারা খাটিয়া তোলার আগে সিমিন দৌড়ে গিয়ে বড় ভাই তুল্য শারাফাত চৌধুরীর পা জোড়া চেপে ধরলেন। করুণ সুরে কাঁদতে কাঁদতে হাত জোর করে বললেন, ভাইয়া ভাইয়া, ওকে নিয়ে যায়েন না ভাইয়া, আমার মেয়েরা বিপদে আছে, উঠতে বলুন ওকে। চারিদিকে বিপদ, এখন কি ঘুমানোর সময়? ও কথা দিয়েছিল আমার শীতলকে আমার বুকে ফিরিয়ে দেবে। দায়িত্বশীল মানুষ হয়ে কেন দায়িত্বশীল মানুষ হয়ে কেন পালানোর এত তাড়াতাড়? আর ও কোথায় যাচ্ছেন? ও কি ভুলে গেছে ও ঠান্ডার দাঁত আছে? সে তো ঠান্ডা মাটিতে শুতে পারে না, বুকে ঠান্ডা লেগে যায়, ভীষণ কষ্ট হয় মানুষটার। এ কথা বলে উনি খাটিয়ার কাছে এগিয়ে গেলেন। চোখের পানিতে ঠিকমতো দেখতেও পেলেন না মানুষটাকে। আস্তে করে জিজ্ঞাসা করলেন, এত তাড়াতাড়ি পালাচ্ছ কেন তুমি? এমন তো কথা ছিল না। তোমার অবর্তমানে কাকে শোনাবো আমার পোড়া জীবনের কথা? কে শুনবে বুক পোড়া আর্তনাথের কথা? ওনার কথা শুনে সকলের চোখ জোড়া ভিজে গেল। কিন্তু নিয়তি আজ বড়ই নিষ্ঠুর। বলা বাহুল্য, আপন বোনের মতোই ভাইয়ের বউদেরকে স্নেহের নজরে দেখেন শারাফাত চৌধুরী। প্রতি ঈদে বাড়ির ছেলে মেয়ের সাথে সিমিন সিতারাকেও পোশাক দেন, সালামি দেন। অনেক সময় দেখা যায় সিতারার মাধ্যমে সিমিন সিরাত ওনার কাছে আবদার করে। যেমন বাড়িতে একঘেয়েমি লাগলে কাছে কোলে ঘুরতে যাওয়ার কথা জানায়, নতুবা বাগানে পিকনিকের আয়োজন করার প্রস্তাব রাখে। রান্না করতে ইচ্ছে না করলে ইনিয়ে বিনিয়ে বাইরে খাওয়ার ইঙ্গিত দেয়, আর উনিও সেসব মেনে নেয়, কারণ না করার কারণ নেই। কারণ বাড়ির বড় তিনি, সকলের সব দিক খেয়াল রাখার দায়িত্ব ওনার। বিপদে কত করে বোঝান, সাহস দেন, কিন্তু আজ সময় ভিন্ন, পরিস্থিতি ভিন্ন। শারাফাত চৌধুরী বহু কষ্টে নিজেকে সামলে নিজের পা ছাড়িয়ে নিলেন। তারপর সিমিনের মাথায় স্নেহের হাত রেখে বললেন, ধৈর্য ধরো বোন, যেতে দাও আমাদের। যত সময় যাবে ভাইয়ের কষ্ট বাড়বে। উনি আর কিচ্ছু বলতে পারলেন না। কণ্ঠস্বর রোধ হয়ে এলো। ঝরঝর করে নিচেও কেঁদে ফেললেন। ভাইয়ের লাশ কাঁধে নেয়ার মতো কষ্ট কি কেউ জানে, বোঝে এ কষ্টের ওজন কতটা? মোদ্দা কথা, উনি সবার বড়, যাওয়ার কথা ওনার, অথচ উনি থেকে গেলেন আর ছোট ভাইটাই চলে গেল। এত কান্নাকাটির মাঝে অন্যরা এবার তাড়া দিল। কেউ কেউ খুব বিরক্ত। অনেকে কাজ ফেলে এসেছে জানাজায় শরিক হয়ে, আবার ছুটে যাবে কাজে। এবার শুদ্ধ বাকিদের যেতে বলে সিমিনকে আগলে বাড়ির দিকে হাঁটা ধরলো। সিমিন যেতে চাইলেন না, কেঁদে কত বারণ করলো, কত আকুতি করলো, তবুও নিথর দেহে শাহাদাত চৌধুরীকে সাড়া দিলেন না। অতঃপর খাটিয়া কাঁধে তুলে দলে দলে পুরুষরা এগোলেন পারিবারিক কবরস্থানের দিকে। ততক্ষণে সিমেনের আর্তনাদে থমকে গেছে চারপাশ। সিতারা সিরা তো ধরে রাখতে পারছিলেন না ওনাকে। শুদ্ধ ধরে রাখায় রেগে কত মারলেন ছেলেটাকে। শুদ্ধ তবুও ছাড়ল না ছোট মাকে। দাঁতের দাঁত চেপে লাল বর্ণ চোখে শুধু সয়ে গেল সবটা। তারপর ওনাকে বুঝিয়ে কোনো মতে শান্ত করে ছুটল কবরস্থানের দিকে। অন্যদিকের হসপিটালে থাকা শায়ন জানতেও পারল না তার 3 বাবার মধ্যে একজন চিরতরে বিদায় নিয়েছে, যার আঙুল ধরে কত ঘুরেছে, কত কি আবদার করেছে, কত জ্বালিয়েছে। সেই মানুষটার কবরে এক ফুটো মাটি ফেলার সুযোগ পেল না ছেলেটা, দেখতেও পেল না প্রিয় চাচ্চুর মুখখানা। 2 দিন পরের ঘটনা। একটা সময় মাফিয়া জগতের সম্রাট ছিল ইয়াসির খান, যার ইশারায় পুরো শহর থমকে যেত। আজ সেই ইয়াসির নিজেকে গুটিয়ে নিয়েছে ফ্ল্যাটের চারদিকে, অর্থহীন হয়ে পড়েছে ক্ষমতার দাপট। একই শহরে থেকে শুনেছেও চৌধুরী বাড়ির বর্তমান অবস্থার কথা। এদিকে তাকেও পুলিশ খুঁজছে। বুরাকের মৃত্যুর দিন থেকে তার নাম এনকাউন্টার জারি হয়েছে, যদিও পুলিশ মৃত্যুর ভয় কোনো কালেই ছিল না তার, ছিল না কোনো পিছুটান, কিন্তু এখন আছে। আর সুবহানা চৌধুরী সেই পিছুটানে শক্ত করে লাগাম টেনে রেখেছে।
তার হাত পা ও ক্ষমতায় বেঁধে দিয়েছে অদৃশ্য শেকল। কিন্তু সেই শেকল ভেঙে মধ্যরাতে উপস্থিত হয়েছে শিশু উন্নয়ন কেন্দ্রের পেছনের গলিতে। পরনে কালো হুডি, মুখে মাস্কে ঢাকা। এদিকে স্ট্রিট লাইটের আলো পৌঁছায় না বিধায় একটু সুবিধাই হয়েছে। তাও প্রায় 1.5 ঘন্টা ধরে ওখানেই বসে আছে। পিস্তলটা কোমরে গোজা থাকলেও সেটা বের করার ইচ্ছে তার নেই। শীতল এখানে আসার পর থেকে প্রায় রাতে এই গলিতে কাটে তার। কি করবে, সরাসরি গিয়ে তো দেখা করতে পারবে না, কারণ এখানকার নিয়ম কানুন বেশ করা। আর সে যেহেতু অপরাধ জগতের সাথে যুক্ত, তার জন্য শীতলের সাথে দেখা করাটা প্রায় অসম্ভব বটে। কারণ এখানে দেখা করতে এলে সংশ্লিষ্ট আদালতের অনুমতি পাশ লাগবে, জাতীয় পরিচয়পত্র ও বন্দির সাথে সম্পর্কের প্রমাণ দাখিল করতে হবে। আর এ দুটোতেই তার ধরা পড়ার সম্ভাবনা 100%। কদিন অনেক চেষ্টা করে একটা পথ খুঁজে পেয়েছে। সেই আশাতেই কেন্দ্রের কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে গোপন কক্ষে কয়েক মিনিটের জন্য দেখা করার সুযোগ পেয়েছে, নিরাপত্তার খাতিরে, যেখানে সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হয়েছে। এসব পরিকল্পনা অনুযায়ী শীতলকেও ঘুম থেকে টেনে তুলে আনা হয়েছে। এত রাতে একা তাকে কোথায় নিয়ে যাচ্ছে ভেবে মনে মনে ভয় পাচ্ছিল সে। কিন্তু রুমে ঢুকে পরিচিত পুরুষালী অবয়ব দেখে বুঝতে বাকি নেই মূল ঘটনা। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে ইয়াসির ঘুরে দাঁড়াতে মুখোমুখি হলো ওরা। একজনের চোখে ভাসছে তীব্র ঘৃণা, অবজ্ঞা, আর আরেকজনের চোখে কাতরতা। তাকে দেখে শীতলের ঠোঁটের কোণ বেঁকে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। বলল, দিনের আলোতে এত ভয় কেন আপনার? আমি রাতের রাজা, তাই। রাজারা তো চুরি করে না। করে। স্বার্থে ঘা লাগলে রাজা প্রজা কেউই চুরি করতে পিছপা হয় না। আমিও তার ব্যতিক্রম নই, বাবুই। ও, তাই এখানে কেন এসেছেন? দয়া দেখাতে? তা দেখে মজা লাগছে নিশ্চয়ই। এ কথা শুনে ইয়াসিন নীরবে তাকিয়ে রইল। মাস্কটা নামিয়ে পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলো। তারপর ধীর স্থির কণ্ঠে বলল, দয়া দেখানোর ক্ষমতা এখন আর রাখি না, বাবুই। তবে পছন্দের কিছু আগলে রাখার অভ্যাসটা এখনও যায়নি। যদিও আগলে রাখা শব্দটা ঠিক আমার সঙ্গে যায় না, কারণ আমি কেড়ে নিতে অভ্যস্ত। মন্দভাগ্যের জোর দেখ, তোমার জন্য এখন সেটাও পারছি না। এ কথা শুনে শীতল মলিন হাসলো। আশেপাশে তাকিয়ে কাঠের চেয়ার টেনে বসলো। রুমে দৃষ্টি বুলিয়ে জবাব দিল, আমাকে আগলে রাখার চেয়ে নিজেকে বাঁচানোটা আপনার জন্য এখন বেশি জরুরি ইয়াসির খান। তাছাড়া সুবহানা চৌধুরী আপনাকে অদৃশ্য শেকলে বেঁধেছে, তা ভাঙার সাধ্য আপনার নেই। আর আমাদের সেই শর্তের কথা ভুলে যাননি নিশ্চয়ই। ইয়াসির মৃদু হাসলো। টেবিলের ওপর হাতের প্যাকেটটা রাখলো। বরাবরের মতো সুন্দর করে পাল্টা উত্তর দিল, সুভানা আমাকে আটকেছে আমার দুর্বলতা দিয়ে, ক্ষমতা দিয়ে নয়। আর আমার সবচেয়ে বড় দুর্বলতা এখন এই বদ্ধ ঘরে আমার সামনে দাঁড়িয়ে আমাকেই তাচ্ছিল্য করছে। কথার এ পর্যায়ে মেসেজ টোন বেজে উঠতেই ইয়াসির ফোনের দিকে তাকালো। সেই সঙ্গে সতর্কও হয়ে গেল। খেয়াল হলো সময় খুব কম, খুব রিস্ক নিয়ে এসেছে সে। আজ যখন এসেছে আবারও আসবে, খুব শীঘ্রই আসবে। এ কথা ভেবে বিদায় বেলায় শীতলের মাথায় হাত রাখতে গেলে শীতল মাথা সরিয়ে নিল। চেয়ার থেকে উঠে ছিটকে দাঁড়ালো কয়েক হাত দূরে। এহেন কাণ্ডে ইয়াসির হাত গুটিয়ে নিয়ে মলিন হেসে বলল, যেভাবেই হোক তোমাকে বের করবই আমি, শুধু একটু ধৈর্য ধরো। যে শহরের রাজা নিজেই এখন ফেরারি, সে আমাকে বের করবে? এটা একটু হাস্যকর হয়ে গেল না? আর আমার বাড়ির লোক থাকতে আপনি কেন এসবে জড়াচ্ছেন? জড়ালেও আপনার সাহায্য কেন নিব? খোঁচা মারছ? মারো, গায়ে মাখলাম না। তবে এটাও জেনে রাখো, তুমি যখন যেখানে থাকবে আমার সাম্রাজ্যও সেখানেই হবে। ধরে নাও, এটা আমার ওয়াদা। শীতল স্থির দৃষ্টিতে ইয়াসিরের দিকে তাকিয়ে রইল। তার চোখে ঘৃণা নাকি অভিমান বোঝা গেল না। কয়েক সেকেন্ড স্থির থেকে থমথমে সুরে বলল, অনেক আগেই তো আপনার সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে গেছে। আগে নিজের অবস্থানটা তো দেখুন। আর যে মানুষ পরিচয় লুকিয়ে মাঝরাতে চোরের মতো দেখা করতে আসে, তার মুখে বড় বড় কথা মানায় না। ইয়াসির বাম পকেটে হাত ঢুকিয়ে একটি রূপোর চেন বের করলো, যার লকেটে অদ্ভুত এক কারুকাজ।
এর বিশেষত্ব হলো বার্তা পাঠানো যায়। সে সেটা টেবিলের ওপর রেখে আলতো করে শীতলের দিকে ঠেলে দিয়ে বলল, পরিচয় লুকানোটা ভীরুতা নয় বাবুই, এটা কৌশল। যে বাঘ শিকারের আগে নিজেকে ঝোপের আড়ালে লুকায় সে ভয় পায় না, বরং সে সঠিক সময়ের অপেক্ষা করে। ছোট মাথায় এত কিছু ভাবতে হবে না। প্যাকেটে আপনার পছন্দের খাবার আছে, খেয়ে নেবেন। লকেট নিয়ে কিছু বলার আগে হঠাৎই দরজায় দুবার টোকা পড়ল। বাইরে দাঁড়ানো সেই অসাধু কর্মকর্তার সতর্ক বাণী, সময় শেষ। এদিকে সিসিটিভি ক্যামেরা বেশিক্ষণ বন্ধ রাখা ঝুঁকিপূর্ণ। একথা শুনে ইয়াসির মাস্কটা মুখে টেনে নিল। যাওয়ার আগে শেষবার শীতলকে দেখে নিয়ে দরজার দিকে পা বাড়িয়ে আবার পেছনে ফিরে একবার তাকালো। দৃষ্টি সরিয়ে দরজা হাত রেখে ফিরে না তাকিয়েই বলল, আগামী শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেদিন বিশেষ একটি আহ্বানের অপেক্ষায় থেকো। রাতের রাজা তার রানীকে ফিরিয়ে নিতে ঠিকই আসবে। এ কথা বলে পা বাড়াতেই আচমকা দুটো বুলেট এসে লাগলো ইয়াসিরের বুকের বাঁ পাঁজরে। নাকে এসে লাগলো বারুদের উৎকট গন্ধ। উষ্ণ রক্তের স্রোতে মুহূর্তেই ভিজে গেল পরনের কালো শার্ট। তার মনে হলো শরীরে কেউ ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। শ্বাস টানতে গেলে বুকটা ফেটে যাচ্ছে। সে বুক চেপে ধরে সামনে তাকিয়ে দেখে এক দল পুলিশ এখনো বন্দুক তাক করে তারই দিকে তাকিয়ে আছে। যে ব্যক্তি তার থেকে লক্ষাধিক টাকা খেয়েছিল সেও রয়েছে তাদের মধ্যে। ওনার ঠোঁটের কোণে কুটিল হাসি। বুঝতে বাকি রইল না তাকে ফাঁদে ফেলা হয়েছে। যা হচ্ছিল তাকে এখানে আনার পরিকল্পনা মাত্র। আবেগের বশে আগে পিছে না ভেবে সেও চলে এসেছে। ফলস্বরূপ এ পরিস্থিতিতে ফেঁসে গেছে। এখন এখন কি করবে সে? খোলা জায়গা হলে রিস্ক নেওয়া যেত, কিন্তু এখানে তো তিন পাশে দেয়াল, সামনের দরজায় পুলিশ, পালানোরও পথ নেই, গা ঢাকার উপায় নেই। এখন ধরা দিতে হবে, নতুবা এনকাউন্টার। বুলেট তো গেঁথেই গেছে বুক বা পাঁজরে। এসব ভেবে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে। অসহায়ত্ব ফুটে উঠল তার চোখের চাহনিতে। শুকনো ঠোঁটজোড়া টেনেও জোর করে হাসি ফুটাতে পারল না। নীল চোখের কোণে জমতে লাগলো নোনা জল। বুকে রক্ত ঝরে যতটা না কাবু করতে পারলো, তার চেয়ে আফসোসে বুক পুড়তে লাগলো। তার বাবুইকে এখান থেকে বের করতে পারলো না। মুক্ত পাখির ন্যায় বাঁচার সুখটুকুও দিতে পারলো না। সে না হয় বহু দূরে চলে যাবে, আর কখনো দেশের মাটিতেও পা রাখবে না, চৌধুরী নিবাসের ছায়া মারাবে না। কিন্তু চঞ্চল পাখিটার এই অবস্থাতে কিভাবে যাবে? তার যে পা উঠবে না, ধাপ এগোবে না, মন সায় দিবে না। নিজের চোখে দেখেছে মেয়েটা উড়ে উড়ে ঘুরে ঘুরে মুক্ত আকাশে শ্বাস ফেলে বাঁচতে অভ্যস্ত। তাকে এসব বন্দি দশায় দেখানোর কষ্ট কিছুতেই সহ্য হচ্ছে না তার। মানতে পারছে না করুণ অবস্থা। সে খুব ভালো করে জানে চৌধুরী বাড়ির কেউই তাকে দু চোখে সহ্য করতে পারে না। পারার কথাও না যদিও, তবুও ভেবেছিল সিমির নামের স্বামীহারা মহিলাটাকেই যেভাবেই হোক আদরের মেয়েটাকে ফিরিয়ে দেবে। সে মায়ের ভালোবাসা খুব একটা পায়নি। মাকে নিয়ে যেসব স্মৃতি জমিয়েছিল সেসব এখন বেশিরভাগই ঝাপসা। পুরো পৃথিবী না জানলেও তার অসহায়ত্ব জানে। মাকে ভীষণ ভালোবাসে, খুব মিস করে। অসুস্থতায় মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে কাঁদে। খুব ভালো করে জানে মাকে ছাড়া থাকার কষ্ট। তাই ভেবেছিল বাবুইকে মা ছাড়া রাখবে না, মায়ের অভাবটুকু বুঝতে দেবে না। কিন্তু হায় আফসোস, হায় নিয়তি, এবারও গো হারান হেরে গেল। ঠিক যেভাবে হেরেছিল সেদিন হসপিটালে শুদ্ধের কবুল বলা একটি মাত্র শব্দের মাধ্যমে। তবে এর মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। পার্থক্যটুকু হচ্ছে সেদিন ভালোবাসার মানুষটাকে চিরতরে হারিয়েছিল, আর আজ ভালোবাসার মানুষটাকে বাঁচাতে প্রাণ হারাচ্ছে। যদিও বুঝ হওয়ার পর থেকে প্রাণের মায়া খুব একটা করা হয়নি। ওসব মায়াটায়া থাকলে অনেক আগেই সুন্দর স্বাভাবিক জীবন নিয়ে ভাবতো, পরিবার থাকতো। কিন্তু আগে কেন জানি ইচ্ছেই হয়নি। দুভাগা কপালে এখন যা ভাবছে জীবন তাকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে। যেখানে ফেরার পথ নেই, যা চায় যেভাবেই চায় তা না পাওয়ার নিশ্চয়তাই নেই। সেই অবস্থানে এসে বড্ড আফসোস হচ্ছে। এদিকে আকস্মিক ঘটনায় শীতল হতবম্ব একই জায়গায় অনড় হয়ে থর থর করে কাঁপছে। তার দৃষ্টি স্থির ইয়াসিরের হাত গলিয়ে আসা লাল রক্তের দিকে। কদিন আগেও পরিস্থিতির চাপে হাতে ছুরি ধরলেও এখন কারো রক্ত দেখলে পারে না। প্রথমে ভাইয়ের রক্তে হাত রাঙালো, বাবার রক্তে হাত ভিজল, এখন চরম ঘৃণা করা মানুষটাকেও একই পথের প্রতীক।
সবাই কেন তার সামনে এ রূপে আসে? শেষ যাত্রার সাক্ষী তাকেই কেন করে? আর কত সহ্য করা যায়? সে তো মানুষ, তারও ধৈর্য শক্তি আছে। সে আর পারছে না দেখতে, পারছে না সহ্য করতে। শীতল আর দাঁড়িয়ে থাকতে পারলো না, তার হাঁটুর জোর কমে এলো। রক্তের দিকে তাকাতে হাত পা অবশ হয়ে এলো, আঙুল ডগাগুলো ঝিনঝিন করতে করতে অসাড় হয়ে গেল। চারপাশটা কেমন আনচান করে থমকে গেল। মনে হলো বুকটাকেও লোহার শিকল দিয়ে চেপে ধরেছে। গলার কাছে কি একটা দলা পাখি আছে। ধর ধর করে ঘামতে লাগলো সে। ইয়াসিরও বুঝলো শীতলের অবস্থা। মুখে যতই বড় বড় কথা বলুক, নিজেকে শক্ত দেখাক, আসলে তার বাবুই পাখিটা বড্ড বেশি নাজুক। যতই ঘৃণা করুক, চোখের সামনে এনকাউন্টার সহ্য করতে পারবে না। শীতলের কথা ভেবে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো ইয়াসির। ঠোঁটের কোণে হাসি এঁটে ইশারায় অভয় দিল, কিচ্ছু হয়নি। তার জন্য শীতলের চোখে ছিটে ফোটে মায়া দেখে ভালোও লাগলো। আজকাল দু একটা কথা তার মস্তিষ্কে বাড়ি খায়। বিশালের পৃথিবীতে সে একা, মা নেই, বাপ নেই, আদরের ভাই বোন কেউ নেই। মৃত্যু যখন তাকে ঝাপটে ধরবে, তখন কি পানি দেওয়ার কেউ থাকবে? তার জন্য কেউ কাঁদবে? কবরের মাটি কি জুটবে, নাকি তাও জুটবে না? জীবনের এই পর্যায়ে এসে বিবেক জানান দিল কবরের মাটি পাওয়া সৌভাগ্যের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। তার পোড়া জীবনের রূপলেখা অপ্রাপ্তির রূপকাঠি দিয়েই লেখা। কত যত্ন করে সাজানো তার জীবনী। তাছাড়া সময় প্রায় ফুরিয়ে এসেছে, নিঃশ্বাসটাও ফুরাতে যাচ্ছে। এসব প্রাপ্তি অপ্রাপ্তি দিয়ে আর কি হবে? সে জোরে জোরে শ্বাস টেনে পুলিশ দেখে একটু পিছিয়ে শীতলকে আড়াল করে দাঁড়ালো, তবে পারলো না দাঁড়িয়ে থাকতে। ধপ করে বসে পুলিশকে উদ্দেশ্য করে বলল, ওর সামনে না প্লিজ, মুখ সামলে অফিসার। এ কথা বলে অফিসার ইয়াসিরকে কপাল বরাবর শুট করলো। আচমকা শরীরে ঝাঁকুনি খেয়ে নিবু নিবু চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে নিল ইয়াসির। কিন্তু চোখ বন্ধ করেও লাভ হলো না। ভাঙা স্বপ্ন কোনোভাবেই জোড়া লাগলো না। শীতলের মুখখানাও দেখতে পেল না। দুই হাতে শক্ত করে মাথা চেপে ধরে এপাশ ওপাশ করলেও স্বপ্নের ঘরে ঢুকতে পারল না। ব্যর্থ হয়ে মুখের ওপর থেকে হাত সরিয়ে ক্ষেপা দৃষ্টিতে তাকালো পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। ছেলেটার নাম ক্যাসপিয়ান, তবে ছোট করে তাকে পিয়ান নামে। বুরাকের পর পিয়ানকেই তার সহকারীর পদে নিযুক্ত করা হয়েছে। যদিও আগের মতো রিক্সি কাজ আর করে না ইয়াসির, তবে যে জগতের মাফিয়া চাইলেও মুছে ফেলা যায় না। দলের কিছু ছেলেপুলে এখনো তার সঙ্গে আছে। কেউ কেউ ভালো থাকার জন্য দেশ দেশান্তর পাড়ি জমিয়েছে। বুরাকের মৃত্যুর পর শুদ্ধ শীতলের বিয়ে, দলের পার্টিদের প্রতারণা, সব মিলিয়ে চারদিক থেকে কোণঠাসা হয়ে গিয়েছিল। এসবের সঙ্গে যুক্ত হয়েছে পুলিশের এনকাউন্টারের ঘোষণা। দুবাই পুলিশ জানিয়েছে তাকে জ্যান্ত গ্রেফতার করতে না পারলে যেন সরাসরি এনকাউন্টার করে। ওর মতো মাফিয়া বেঁচে থাকা মানে বিপদ। তাছাড়া একের পর এক তার কাজের যেসব তথ্য বের হচ্ছে, তাতে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। আর ইয়াসিরের দলের মধ্যে পিয়ানের সঙ্গে বুরাকের ভালো সম্পর্ক ছিল। বুরাক যেদিন অ্যাক্সিডেন্ট করেছিল, সেদিন বের হওয়ার আগেও পিয়ানকে ইয়াসিরের সঙ্গে দেখেছিল, সাবধানও করেছিল চোখ খান খুলে চলতে। বুরাক ছেলেটা কেন জানি খুব খেয়াল রাখতো ইয়াসিরের। প্রথম প্রথম পিয়ানও বিরক্ত হতো, পরে সঙ্গ থেকে থেকে ইয়াসিরকে চিনেছে। যদিও এখনকার ইয়াসির আর আগের ইয়াসিরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের ইয়াসির ছিল যেই তার মতের অমিল দেখাবে সেই শেষ, বেশি কথাও বলতো না। একবার এক ছেলেকে শুট করেছিল, তার ইশারা বুঝতে পারেনি তাই। বাংলাদেশে পুলিশ হন্য হয়ে তাকে খুঁজছে দেখে গা ঢাকা দিয়েছিল। সঙ্গে সঙ্গে বুলাকের লাশটা অবধি দাফন করতে পারেনি সে। পুলিশের তাড়া খেয়ে পালাতে হয়েছিল। পরে শুদ্ধ সায়ন রুবাব এসে দাফনের কাজ সম্পূর্ণ করেছিল। তাদের খবরটা দিয়েছিল আজম। তাদের কাজে ইয়াসির মুখে কৃতজ্ঞতা প্রকাশ না করলেও কৃতজ্ঞ সে এটাও ভেবেছিল আর চৌধুরীদের মুখোমুখি হবে না, তার কারণে কোনো অশান্তি হতে দেবে না। কিন্তু এর মধ্যে ঘটল শীতলের ঘটনা। সদ্যুর থেকে শীতল দূরে সরে গেল। স্বর্ণ সায়নের অবস্থাও করুন। সবাই বলে ইয়াসির অভিশাপ। ইয়াসির ভাঙতেই জানে না, কিন্তু অভিশাপ সয়ে যাওয়ার পরও কেন তাদের এ দুর্গতি? কেন শুদ্ধর থেকে শীতল সরল? তাকে হারিয়ে দিয়ে ঠিকই তো এক হলো দুজনে। নিয়তি সবই নিয়তি। আর শীতল যে কনককে মেরেছে
আর শীতল সে কনককে মেরেছে এ কথা শুনে সে পাগলের মতো হেসেছিল। একা একা বিড়বিড় করে বলেছিল, আগেই বলেছিলাম, তুমি যা দেখাও সেটা তুমি নও বাবুই। তুমি শুদ্ধর মতোই ভীষণ ধুরন্ধর। অবশ্য চালাকদের সঙ্গে থাকলে বোকারাও যে বোকা থাকে না, আলাদা করে কৌশল শিখাতে হয় না। তবে তোমরা যখন যা করো কেন জানি তাই হয় পূর্ণ, আর আমি যা করি সেটাই হয় শূন্য। নাও, সব মিলিয়ে তোমাদের জয়। শুধু মাঝখান থেকে হতভাগা আমিটা জঘন্যভাবে ফেঁসে গেছি। এমনভাবে ফেঁসেছি, না তোমায় নিজের করতে পারছি, না এত কিছুর পরও ছাড়তে পারছি। পুলিশের কারণে বাইরে যেতে পারছিল না ইয়াসির। তার উপরে শুনেছে শীতলও জেলে, আর সুন্দরী মেয়ের জন্য জেলে হচ্ছে আরেকটা নরক। পুলিশরা হচ্ছে সেখানকার নারী খাদক। যদিও এসব জানে বলেই শুদ্ধ শীতলের স্পেশাল ট্রিটে রাখার আবদার করেছিল, কিন্তু মঞ্জুর করেনি আদালতে। বিচারকের মতো আইন সকলের জন্য সমান। ওদিকে রবিরা আক্রোশ মেটাতে লোক দিয়ে আন্দোলনে নেমেছে চৌধুরী বাড়ির মেয়ে বলে যেন ছাড় না পায়। টাকার দাপতে শাস্তি যেন কম না হয়। খুন খুনি, খুনের দায়ে যেন তাকে ফাঁসিতে ঝুলানো হয়। মিডিয়াও চৌধুরী বাড়ির দিকে নানান কটূক্তি করে যাচ্ছে, আর এই সবটা একা হাতে সামাল দিচ্ছে শুদ্ধ। সেও দেখে যাচ্ছে শুদ্ধর দম। বলতেই হবে ছেলেটার দম আছে। এর মধ্যে শাহাদাত চৌধুরীও মারা গেলেন। বর্তমানে বাড়ির অবস্থা আরও করুন। এই কঠিন পরিস্থিতিতে শুদ্ধ আরেকটা ধাক্কা খাবে, বিশাল ধাক্কা। এই ধাক্কা কিভাবে সামাল দেবে এটাই দেখার বিষয়। এসব নিয়ে ভাবতে ভাবতেই টানা 3 দিন ধরে ইয়াসিরের খাওয়া নেই, ঘুম নেই। সে নিজের ফ্ল্যাটে একটু ঘুমের জন্য ছটফট করে যাচ্ছিল, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছিল না। পরে পিয়ান খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ঘুমাতে সাহায্য করেছিল। ওষুধের প্রভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সে, আর ঘুমের মাঝে এতক্ষণ যা হচ্ছিল স্বপ্নে দেখছিল। কথায় বলে মানুষ নাকি কল্পনা বিলাসী, কল্পনায় তারা বেশি সুখী। একজন মানুষ যার কথা বেশি ভাবে, যাকে নিয়ে বেশি চিন্তা করে, মস্তিষ্কেও সেটা লক করে ফেলে এবং স্বপ্নে তাকে দেখে। তার সঙ্গে এটাই হচ্ছিল। এমন অবান্তর স্বপ্ন দেখে উঠে দাঁড়িয়ে ঘামে ভেজা মুখ মুছল। তারপর ফ্রেশ হয়ে এসে পিয়ানকে নিয়ে বেরিয়ে গেল। শরাফত চৌধুরী হতবম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। উনি বুঝে উঠতে পারছেন না শুদ্ধ হঠাৎ ঘুঙুর কিনলো কেন। ঘুঙুর দিয়ে কি করবে সে? বাবাকে হতবাক দৃষ্টিতে তাকাতে দেখে শুদ্ধ নিষ্প্রিয় ভঙ্গিতে ঘুঙুরের দাম মিটিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। ইশারায় বাবাকে গাড়িতে বসতে বলে নিজেও ড্রাইভিং সিটে বসলো। শরাফত চৌধুরী পাশের সিটে বসে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলেন, গঙ্গুর দিকে কি করবে? তোমার ধার করা ছেলেকে পড়াবো। ইয়াসির, কি হয়েছে ওর? বলবো না, পারে নিজে খোঁজ নিয়ে জেনে নাও। শুদ্ধ বিহেভিয়ার ইউর সেলফ। কি করেছে ইয়াসির? কয়েক মিনিট কোনো জবাব দিল না শুদ্ধ। চোয়াল শক্ত করে গাড়ির হুইল ঘোরাতে লাগলো। ঘাটতারা ছেলের মুখভঙ্গি দেখে কিছু বললেন না তিনি, তবে উসখুস করতে লাগলেন। বাবার অবস্থা বুঝে কয়েক মিনিট পর শুদ্ধ জবাব ছুড়ল, ইয়াসির একটু বেশি লাভাচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। ঘুঙুর পড়িয়ে দিই, যাতে ঘটে বুদ্ধি না থাকলেও শব্দের জোরে অন্তত মানুষের মনোযোগ পায়। ঘুরে ঘুরে সবার দিকে তাকায়। সে কিন্তু তোমার বড় ভাই হয়। তার পরিচয় শেষ হতে তোমার ছেলে, আমার কেউ ঠেও না। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে হয়। আমার কেউ ঠেও না, আমি তাকে সম্মান করি যে সম্মানের যোগ্য। এসব জ্ঞান আমাকে না দিয়ে তাকে বোঝাও। আমাদের মাঝে যেন না আসে, শুধু তোমার জন্য বারবার বেঁচে যাচ্ছে। সোমবারে শীতলে শুনানি আছে, এর আগে ওকে থামতে বলো। ওর জন্য যদি আমি আমার ওয়াইফের সঙ্গে দেখা করতে না পারি, আমি কিন্তু কাউকে পরোয়া করবো না। ছেলের কথা শুনে শরাফত চৌধুরী সিটে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিলেন। এদের থামাবে কিভাবে উনি? ছোট হলে কান মুলে না হয় ঝগড়া থামাতো, কিন্তু এরা যা শুরু করেছে কিছু বলারও ভাষা খুঁজে পাননি তিনি। যেমন একরোখা ইয়াসে, তেমনি ঘাটতারা শুদ্ধ। ছেলেটাকে কত করে বোঝালেন পরিস্থিতি খারাপ, এখন যেন কোনো পাগলামি না করে। এখন যা হবে সব শীতলের উপর দিয়ে পড়বে। ছেলেটা শুনলই না, বরং আরেকটা বোকামি করে এসেছে। গতদিন যে বিচারক শীতলকে স্পেশাল ট্রিটে রাখার আবেদন গ্রহণ করেননি, তাকে থ্রেট দিয়ে এসেছে। সেই বিচারক শীতলকে কারো সঙ্গে দেখা না করার আদেশ দিয়েছেন, আর এতেই শুদ্ধ রাগের পারদ দ্বিগুণ বেড়েছে। এর হেস্তনেস্ত করেই ছাড়বে সে।
শুদ্ধ হঠাৎ এক সাইডে গাড়ি পার্ক করে শারাফাত চৌধুরীকে বলল ইয়াসিরের নাম্বারে কল করতে। 3বারের বেলায় কল রিসিভ করতে শুদ্ধ ফোনটা নিয়ে বলল, কোথায় তুই? আসবি নাকি আমি যাবো তোর কাছে? শুদ্ধর কণ্ঠস্বর ছিল ইয়াসির। ভুরু কুচকে ফোনের দিকে একবার তাকিয়ে রুক্ষ স্বরে জবাব দিল, আমি বিন বাজাবো আর তুই নাচবি। তোর নাচ দেখার জন্যই ডাকছে। ইয়াসির বিরক্তসূচক শব্দ করল। সব সময় এভাবে কথা বলে এই ছেলে। এখন যদি সে গালি দেয় তাহলে তার দোষ হয়ে যাবে। তবে সে রাগলো না, বরং তাতে দাঁত চেপে জবাব দিল, দেখ শুদ্ধ, মন মেজাজ খুব খারাপ, মাথা খারাপ করবি না, চুপ যা। আমার বউ খুনি হোক, ডাকাত হোক, জেল হোক কিংবা ফাঁসি হোক, আমি বুঝে নেব। তুই এসব জড়াবি না। না মানে না। যদিও তোর শিক্ষা অন্যের বউয়ের পেছনে কুকুরের মতো লেগে থাকা, আর আমার শিক্ষা কুকুরকে মুগুর দেওয়া। দোয়া কর কাল যেন আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতে পারি, কথা বলতে পারি। হয়তো কালই তোর ফাত্রামের মাসুল তোকে দিয়ে উঠাবো। এইটুকু বলে কল কাটতে তার ফোনে কল এলো। আজমের কল রিসিভ করে মন দিয়ে পুরো কথা শুনল। তারপর শারাফাত চৌধুরীকে বাড়িতে পৌঁছে দিয়ে কাঁচা চিকন কঞ্চি হাতে গেল আজমের বলা লোকেশনে। রবির ছেলে পুলেদের পটিয়ে ডাল পরোটা খাইয়ে জায়গা মতো নিয়ে গেছে আজম। যদিও সে নিয়ে যেতে বলেছে। কেন নিয়ে গেছে? ওই যে সেদিনের গানের পারিশ্রমিক দিতে হবে না? এত সুন্দর গান গাইলো, কিছু না দিলে হয়? এ কথা ভেবে শুদ্ধ প্রতি ধাপ ফেলতে ফেলতে গানের সেই লাইনগুলো মনে করার চেষ্টা করলো। হাতের কঞ্চির দিকে তাকিয়ে ভেবে নিল এটা দিয়েই তাদের কোমরে ঢেউ উঠাবে। না না, ভুল হয়ে গেল। বকেয়া পারিশ্রমিক দিবে। আর গানের রিলিকগুলো তো এমনটাই ছিল। বাংলা সিনেমা নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে, কোমরের দোলায় নাকি সিগারেটের ঢেউ। দেখেছিস নাকি ওরে তোদের মাঝে কেউ? চল যাই বাংলা সিনেমা দেখি। সিনেমার নাম নাকি পরাণ পাখি। শারাফাত চৌধুরীকে বাড়ি পৌঁছে দিয়ে কঞ্চি হাতে পুরনো ভাঙা বাড়ির দিকে হাঁটা ধরল শুদ্ধ। এদিকটা শুনশান, লোকজনও খুব একটা আসে না। আগে নাকি জাঁকজমকপূর্ণ বাজার ছিল। একদিন যাতায়াতের সময় কোনো রাগী জিনের নজরে পড়ে এ পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েটা। জিন নাকি তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়ের বাবা মা রাজি না হয়ে পালাতে চেয়েছিল। পরে সেই জিনটা মেয়েটার পরিবারের সব সদস্যকে মেরে ফেলেছিল। তাদের চোখ ছিল না, মাথার চুল ছিল না, গায়ে ছিল বড় বড় নখের আঁচড়। এরপর এক বাচ্চা ছেলেকে কুরবানি করেছিল। বাচ্চার মাথা ছিল না, শুধু দেহখানা পিচ ঢালা রাস্তায় পড়েছিল। অনেকে বলেছিল বাচ্চাটি নাকি তেঁতুল গাছে ঢিট ছুলে জিন ঘুম নষ্ট করেছিল, ফলস্বরূপ তাকে কষ্টদায়ক মৃত্যু দেওয়া হয়েছিল। আর রাস্তার পাশ ঘেঁষে এই ভাঙা বাড়িটি ছিল এক সুদখোরের। সেই লোক সুদের টাকা জোগাড়ে পাড়ায় রাজ করে বেড়াতো। কেউ কিছু বললেই বাড়ি থেকে তুলে আনতো, চাঁদা নিত। পাতি নেতাদের সাথে হাত মিলিয়ে পতিতালয়ও খুলেছিল। মাদক দ্রব্য সেবন সহ বেচা কেনার রমরমা ব্যবসা চালাতো। এরপর কিছু সমস্যা হয়েছিল, যার কারণে পতিতালয় বন্ধ করেও দেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ পর সে লোকের অর্ধনগ্ন লাশ তেঁতুল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। কে মেরেছিল, কেন মেরেছিল জানা যায়নি, তবে তার ভুঁড়ি ছিল না, 4 হাত পা মুচড়ানো ছিল। কিছু মানুষের বিশ্বাস এটাও জিনের কাজ। তারপর এই ঘটনা রটিয়ে যাওয়ার একদিকে তেমন কেউ আসে না। বন জঙ্গল ঘন হওয়াতে ভূতুরে লাগে দেখতে। এ কারণে শুদ্ধ আগের ল্যাবটা এ পথে করেছিল যাতে লোক চক্ষুর নজরে না পড়ে। এখন সেখানে কাজ না করে যাওয়া হয় না। সেখানে জীবন্ত লাশ ছিল, যার শরীর নিয়ে অনেক রিসার্চ করেছে। ভিন্ন ধরনের মেডিসিন পুশ করে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অবশ্য যে কাজের জন্য তাকে আনা হয়েছে সেই কাজ সফল হয়েছে। সেই লাশও সরিয়ে ফেলেছে। আর সেই লাশ ছিল তার বাবার পুরনো বন্ধু প্রোটক্ট রেজাউল আলমের একমাত্র ছিল মাসুদ, যে বড় ভাবিকে রেপ করে সুইসাইড করতে বাধ্য করেছিল। কোটিপতি ছেলে বিধায় আইন ছিল হাটের মুঠোয়। এরপর বিদেশের মাটিতে কিছু বছর থেকে দেশে ফেরা মাত্রই ঘুম হয়ে যায়। গুমকারীদের থেকে টাকা দিয়ে কিনে শুদ্ধ তাকে রিচার্জের কাজে লাগায়। কার ছেলে, কে সে, কার ভাই, সেসব দেখে না, মনেও রাখে না। তার জীবন্ত শরীর দরকার ছিল, টাকার বিনিময়ে কিনে নিয়েছে। কাজ শেষ, তার চ্যাপ্টারও শেষ।
এসব নিয়ে ভাবতে ভাবতে আশেপাশে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে ভেতরে প্রবেশ করলো শুদ্ধ। বাঁধা ছেলেগুলোর দিকে এক নজর তাকিয়ে সুন্দর করে হাসলো। তারপর কঞ্চিটা আজমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, সকালের নাস্তা হয়েছে? শরীর ঠিকঠাক? গুড। কতটা ঠিকঠাক প্রমাণ দাও দেখি। এটা ধরো। যতক্ষণ ওনাদের কোমরে সাগরের ঢেউ না উঠছে ততক্ষণ থামবে না। ওকে, সময় কম, স্টার্ট করো। শুদ্ধর কথা শুনে আজম বিস্ময় চোখ বড় বড় করে তাকালো। কোমরে ঢেউ তুলবে মানে? তাও কঞ্চি দিয়ে? সে আমতামতা করে জানালো হকি স্টিক আছে। শুদ্ধ না বোধক মাথা নাড়ালো। এটা দিয়েই কাজ সারতে বলল। আজম কঞ্চির দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ছেলেগুলোর দিকে। এবার বুঝলো আসল কাহিনী। সে কোনো মতে হাসি আটকে বলল, কেন প্যান্ট খুলবে কেন? প্যান্ট থাকলে কি প্রেম জায়গা মতো পৌঁছাবে না? পৌঁছাচ্ছে কি না দেখি তো। এ কথা বলে নিজেই একটা ছেলের পচ্চা দেশ বরাবর সজোরে বাড়ি বসালো। কঞ্চির বাড়ি পড়তেই ছেলেটা ছটফটিয়ে উঠলে শুদ্ধ বলল, এভাবেই দারুণ হচ্ছে। খুললে আবার পরানোর ঝামেলা। স্টার্ট করো। মানের কথা শুনে ছেলেগুলো ছটফটিয়ে উঠল। কিছু বলতে চাইল, শুদ্ধ ভ্রুক্ষেপ করলো না। সে এখন কিচ্ছু শুনবে না। আগে বিচার, তারপর বাকি কথা। পরবর্তীতে চৌধুরী বাড়ির মেয়েদের নিয়ে কিছু বলার টপিক পড়ে। সেদিন বলল কেন, কোন সাহসে বলল, এটার হিসাব আগে হোক। আর বললই যখন, এখন ভয় পাচ্ছে কেন? বাঘের মতো বলে বিড়ালের মতো মিউ মিউ করা হচ্ছে না? এই মিউ মিউ করার জন্য আরেক দফা মার জমা হলো। আদেশ পেয়ে আজমও কাজ শুরু করলো। কোনো দিকে না তাকিয়ে বেধরম মারতে লাগলো। ছেলেগুলো কাটা মুরগির মতো গো গো শব্দে ঘুমাতে লাগলো। এক চোট মারা হলে শুদ্ধ বলল, রেস্টুরেন্টে গেলে প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, স্রেফ সম্মান দেখানোর জন্য। এখন যেটা পেলেন সেটা তেমনই, যদিও মেইন ডিশটা এখনো বাকি। তাছাড়া মেইন ডিশ জম্পেশ না হলে ঠিক জমে না, তাই না? আপনারা আমার মেহমান, আপনাদের তো আর যাতাভাবে আপ্যায়ন করা যায় না। আজম হতবাক হয়ে শুদ্ধর মুখের দিকে তাকিয়ে আছে। কঞ্চির বাড়ি দিয়ে কি সুন্দর করে আপনি সম্বোধনে করে কথা বলছে। আজ শুদ্ধর জায়গায় সায়ন থাকলে বাংলা গালির ফোয়ার ছুটত। অথচ এ মানুষটা ভাইয়ের বিপরীত। এদিকে নিজে শুদ্ধের কথা শেষ করে কাউকে ফোন করলো। অপর পাশের মানুষটা দুইবারের বেলায় কল রিসিভ করতে করতে বলল, ইনজেকশনগুলো পাঠিয়ে দাও। এখানে 8 জন আছে। আরে ভাই, আরে হ্যাঁ, এগুলো পুশ করলে জীবনেও বাবা ডাক শুনতে পারবে না। যারা পথে ঘাটে মেয়েদের বাজে কথা বলে তাদের ঘরে সন্তান জন্ম নেই উচিত না। দ্রুত পাঠাও। ফোনের অপর পাশে মানুষটার সঙ্গে আরো কিছু ব্যাপার কথা সারলো। তারপর ফোন পকেটে ঢুকিয়ে বিনয়ী সুরে বলল, আমাদের স্পেশাল ডিশ রেডি আছে, এক্ষুনি এসে যাবে। বিসমিল্লাহ বলে পুশ করে দিলেই কাজ শেষ। আচ্ছা, আপনারা কি ভয় পাচ্ছেন? চোখ মুখ এত শুকিয়ে গেছে কেন? কেমিক্যাল মিশানো পানি আনাবো? একটু খাবেন? ঘামছেন কেন? প্রেশারের সমস্যা আছে নাকি? মরিচের গুঁড়ো গায়ে ডলে দিয়ে বাতাস করি। কোনটা করলে খুশি হবেন বলুন? আপনারা আমার মেহমান, আপনারা যেটা বলবেন আমি করতে রাজি আছি। ছেলেগুলো কাতরাতে কাতরাতে পেছনে সরার চেষ্টা করছে। অনবরত মাথা নাড়াচ্ছে যাতে এমন কিছু না করে। শুধু ভ্রু কুচকে কিছুক্ষণ দেখে আজমকে বলল, আমার মেহমানদারি কোনারা পছন্দ করছে না। ভাইয়া কিভাবে কি করে? আমি ছোট মানুষ, তাই হয়তো বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। আজম গলা খাকারি দিয়ে কোনো মতে হাসি আটকালো। পেট ফেটে হাসি আসছে তার। শাহরিয়ার ভাই ঠিকই বলতেন, এই ছেলে বহুত ডেঞ্জারাস। যাকে বাস দেবে তাকে জিজ্ঞাসা করে ব্যথা পেয়েছো? পেও না, আসতেই দিচ্ছি। আজম এবার হাসি গিলে ছেলেগুলোকে বলল, এবার শুদ্ধ কণ্ঠে বিনম শ্রদ্ধা ঢেলে দিয়ে বলল, তোমরাই বলো না অন্য কিছু করবো। কি করে খুশি হবে তোমরা? মরণ গেলবে নাকি এক চিমটির মৃত্যুর স্বাদ নিবে? আমি তো তোমাদের ভাই, তাই না? নিজের পছন্দের কথা ভাইকে বলতে লজ্জা কিসের? বলো বলো। জবাব দেওয়ার জন্য একটা ছেলে ছটফট করতে আজম তার মুখ খুলে দিল। বেচারা কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। গায়ে মায়ের দাগগুলো ফুটে উঠেছে। কোথাও কোথাও থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। সে কিছু বলার প্রস্তুতি নিতেই শুদ্ধ বলল, আচ্ছা ভাই,
সেদিন পানির পাইপ ভেঙে রাস্তা বন্ধ করেছিল কারা? তুমি চেনো তাদের? ভাইয়ের অ্যাম্বুলেন্স কিছু দূর যেতেই দুটো ককটেল ছুড়েছিল। কে? হাই, খবরদার মিথ্যে বলবে না, নয়তো যেভাবে পাইপ ভাঙা হয়েছিল সেভাবে আমি তোমাদের হাত পা ভাঙব। ছেলেটা এবার জোরে জোরে শ্বাস নিয়ে জানালো তারাই করেছে। রবির আদেশে এসব করেছিল তারা। তবে ওদের সঙ্গে কনকের দলের লোকও ছিল। শুধু তাই নয়, কনককে নির্বাচন করানোর জন্য দেশে আনা হয়েছে। নির্বাচন করতে সব খরচ বহন করেছে সিদ্দিক। সিদ্দিকের টাকা আসতো ইগরের কাছ থেকে। এখন ইগর নেই, টাকা আসাও বন্ধ। আর তার করা আদেশে কনক গিয়েছিল সায়নকে প্রাণে মারতে, কারণ সায়নের প্রতি সিদ্দিকের পুরনো রাগ ছিল। এখন কনক নেই, তার ছেলেপুলে আছে। তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ করে নিজের দলে টেনেছে রবি। কনক নেই আর সায়নও আত্মরা নির্বাচন করার মতো কেউ নেই, কিন্তু নির্বাচন তো হবেই। এই সুযোগে সিদ্দিক চাচ্ছে আরেকবার দলে ঢুকে নেওয়ার জন্য। জায়গা মতো টাকা ঢালতে যেন কাজ হয়, আপনার বউয়ের যেন ফাঁসি হয়, তাই মিসিরও করছে তারা। বিচারককেও টাকা খাইয়ে স্পেশাল ভাবে টিট নিতে দেয়নি। 24 ঘন্টা আপনার ওপর নজর রেখে কখন কি করে সব খেয়াল রাখে। আমি যতদূর জানি পরের টার্গেট এবার আপনি, কারণ সিদ্দিক জেনে গেছে ওকে দলচ্যুত করার পেছনে আপনি আছেন। ছেলেটার কথাগুলো মন দিয়ে শুনলো শুদ্ধ। তারপর হাত দিয়ে চুলগুলো ঝেড়ে ছেলেটার পাশে বসলো। সেটার চুলগুলো ঠিকঠাক করে দিয়ে স্বাভাবিক স্বরে বলল, সিদ্দিক এখন কোথায়? জেলাতে আছে ভাই। সিদ্দিকের সঙ্গে আলাদা কোনো ডিল করেছো রবি? জি, তারা বোধ হয় আপনাকে ভয় পাচ্ছে, তাই সরিয়ে দিতে চাচ্ছে। আমাকে ভয় পাচ্ছে কেন? আমার মতো ভদ্র ছেলে এই তল্লাটে আর একটাও আছে? না ভাই। তাই এবার বলুন তো, আমি কি আপনাদের তুলে এনেছি? না ভাই। মেরেছি? না ভাই। শিওর তো? জি ভাই। গত 2 সপ্তাহের মধ্যে আমার সঙ্গে আপনাদের দেখা হয়েছে? না ভাই। আমি খুব খারাপ, তাই না? খুব ব্যথা দিলাম? আমার কাছে একটা মেডিসিন আছে, শরীরে পুশ করলে শরীর থেকে মাংস খুলে পড়ে। দেই আপনাদের, এতে আপনাদের উপকার হবে। না থাকবে মাংস আর না হবে ব্যথা। না ভাই, লাগবে না। আমরা ব্যথা কষ্ট কোনোটাই পাইনি, এগুলো ভালোবাসা হিসেবে নিলাম। এখান থেকে যাওয়ার পর কাউকে কিছু বলবেন? না ভাই, কাকে বা বলবো বলেন, আমি তো আপনাকে চিনি না। গুড, ভেরি গুড। কিন্তু এমন বাসানোর মতো কে মেরেছে আপনাদের? এভাবে কেউ কাউকে মারে? ছেলেটা ভ্যাবলার মতো তাকিয়ে রইল। এবার কি বলবে, শুদ্ধ হেসে বলল, আপনাদের রবি মেরেছে। কেন মেরেছে? কারণ আপনি তার কথা মতো আমাকে মারতে রাজি হননি। ওকে, এবার বলুন দেখি, আপনাদেরকে কে মেরেছে? রবি। কেন মেরেছে? তার কথা মতো আপনাকে মারিনি তাই। বাবা, এক পরতে পিএইচডি কমপ্লিট। ছেলেটার প্রতিটা কথায় যথেষ্ট সন্তুষ্ট হয়ে উঠে দাঁড়ালো শুদ্ধ। হসপিটালে যেতে হবে, তাই সময় নষ্ট করলো না। ছেলেগুলোর নাম ঠিকানা নোট করে কিছু টাকা গুঁজে দিয়ে পেছন ফিরে তাকালো না, স্বাভাবিকভাবেই বেরিয়ে গেল। কিন্তু বাড়ি যাওয়ার আগে কাজল নামের এক ছেলের সঙ্গে তার দেখা হলো। ছেলেটি একটি খাম এগিয়ে দিলে শুদ্ধ খুলল। ছবিতে দেখা যাচ্ছে সারাফাত চৌধুরী গোপনে কারো সাথে দেখা করতে গিয়েছিল। সেই কেউটা হচ্ছে ইয়াসির খান। তবে কেন দেখা করতে গিয়েছিলেন তা স্পষ্ট হলো পরের ছবিগুলো দেখে। সে নিশ্চুপ হয়ে ছবিগুলো দেখে হাঁটা ধরলো বাড়ির দিকে। মাটির দিকে তাকিয়ে ধীর গতিতে হাঁটতে হাঁটতে মুখ খুলে তাকালো আকাশপানে। কোনো অভিযোগ জানালো না, আফসোসও করলো না, শুধু আল্লাহকে জানালো তার ধৈর্যটা যেন বাড়িয়ে দেন। সে যেন সব সামনে বিজয়ী হাসি হাসতে পারে। বুকের ভেতরটা কেমন করছে। সে হাঁটা থামিয়ে চুপ করে একটা গাছের নিচে বসলো। ছবিগুলো দেখলো। ছবিতে স্পষ্ট সারাফাত চৌধুরী কেন্দ্রের প্রবেশন অফিসারের সঙ্গে কথা বলছে। আর শিশু উন্নয়ন কেন্দ্রে কারো সাথে দেখা করতে হলে সংশ্লিষ্ট আদালত বা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হয়। কেন কোন সম্পর্কের ভিত্তিতে দেখা করতে চাচ্ছেন সেটাও লিখে আবেদন করতে হয়। সঠিক তথ্য অনুযায়ী আদালত অনুমতি দিলে আদেশের কপি নিয়ে কেন্দ্রে যেতে হয়। এরপর সুপারিনটেনডেন্ট সত্যতা যাচাই করে দেখার সুযোগ দেন। অনেক ক্ষেত্রে জেলার প্রবেশন অফিসারও এই প্রক্রিয়ায় সহায়তা করেন। তিনি শিশুর পরিবার এবং কেন্দ্রের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজটি করেন। তার মাধ্যমে আবেদন করলে প্রক্রিয়াটি সহজ হয়।
শারাফাত চৌধুরী সম্ভবত প্রবেশনকে ধরে টাকা খাইয়ে ইয়াসিরকে ঢুকাতে চাচ্ছেন। কেন যাচ্ছেন আলাদা করে আর বলার প্রয়োজন হবে না। যার রক্ত তার দেহে বইছে সেই বাবাই তার সঙ্গে বেইমানির খেলায় মেতেছে। সে পুনরায় উঠে বাসায় ঢুকে সোজা গেল বাবা মায়ের রুমে। দরজা নক করলে সিতারা প্রবেশের অনুমতি দিলে শুদ্ধ প্রবেশ করলো। ওয়াশরুমের দরজা বন্ধ করে বুঝলো বাবা ফ্রেশ হতে গেছে। বাইরে থেকে ফিরে এই রুমে আসতে দেখে সিতারা ছেলের ঘামে ভেজা মুখটা মুছিয়ে পানির গ্লাস এগিয়ে দিলেন। শুদ্ধ নিয়ে কিছুটা পানি পান করলে সিতারা বললেন, শীতলের সঙ্গে দেখা হয়েছে? কেমন আছে আমার মেয়েটা? দেখা করার অনুমতি পাইনি। কেন? তোমার স্বামী ওনার ধার করা ছেলেকে নিয়ে দেখা করতে যাবে, তাই আমার আগে অনুমতি নিয়ে এসছে। এই কথা শুনে সিতারা বাঘ হারা হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। শুদ্ধের পুরো কথা বুঝতে সময় লাগলো ওনার। যখন বুঝলেন কিছু বলার আগে শারাফাত চৌধুরী বেরিয়ে এলেন। এ সময় ছেলেকে দেখে থমকে গেলেও স্মার্টলি নিজেকে সামলেও নিলেন। ঠোঁটে হাসি এঁটে ছেলের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, কিছু হয়েছে? না, কি হবে? তাহলে রেগে আছো কেন? বুদ্ধিমান্না যার তার উপরও রাগে না। শুদ্ধ, মাথা ঠান্ডা করো, আমার কথাটা আগে শোনো। এখন অবধি আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে। ঠান্ডা মাথাতেই আমার আড়ালে যা যা হচ্ছে যেন না জানার ভান করে যাচ্ছে। তবে একবার যখন ধরব তখন কিন্তু সম্পর্কে দোহাই দিলেও মানব না। আমার অন্যরা যখন বেইমানের খেলায় মেতে ওঠে তখন নিজেকে বুঝ দেওয়া যায়, কিন্তু আপন জন্য যখন শত্রু হয়ে দাঁড়ায় তখন লড়াইটা অন্যের সাথে থাকে না, লড়াইটা হয় নিজের অস্তিত্বের সাথে। আমি জানি না শীতলের ভাগ্যে কি আছে কিংবা ভাগ্য কি কোথায় দাঁড় করাবে। তবে আপনি যা করছেন ভেবেচিন্তে করবেন, কারণ আপনার কর্মের উপর নির্ভর করছে আমি আপনার সামনে আর থাকবো কিনা, এরপর আপনাকে বাবা বলে ডাকবো কিনা। রইল ইয়াসিরের কথা, সে আপনার প্রাণপ্রিয় ছেলে। বুঝতে পারছি আপনি ওর দায়িত্ব এড়াতে পারছেন না। ফাইন, আমাদের জন্য অনেক করেছেন, এবার ওর প্রাপ্য সম্মান বুঝিয়ে দিন। ওকে চৌধুরী নিবাসে তুলুন, তবে তার আগে শুদ্ধর অধ্যায়টা মন থেকে মুছে ফেলুন। জানেনই তো তেল আর জল চ অবস্থানে অসম্ভব। শারাফাত চৌধুরী আর একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না, শুধু ছেলের দিকে মলিন মুখে তাকিয়ে রইলেন। সিতারা চৌধুরী দু পা পেছনে সরে গেলেন। চোখ উপচে পানি অঝরে অশ্রু গড়াতে লাগলো ওনার। উনি যেন শুনতে পাচ্ছেন সম্পর্ক ভাঙনের সুর। শুদ্ধ আর দাঁড়ালো না, খামের ছবিগুলো বাবার হাতে ধরিয়ে দিয়ে স্থান ত্যাগ করলো। ছনা ছনা চোখে তাকিয়ে কেবল নাবোধক মাথা নাড়ালো ঐশ্বর্য, যার অর্থ পারেনি সে। এদিকে ঘন ঘন এত বমি করায় ব্যাপারটা অনেকের নজরে পড়েছে। কাঁদতে কাঁদতে সেন্স হারানোর পর ডাক্তার ব্লাড টেস্ট করতে দিয়েছিলেন। রিপোর্ট জানা গেছে সে প্রেগনেন্ট। কথায় বলে খুশির খবর সব সময় হাসি নিয়ে আসে, আসলে তা কিন্তু নয়। এ যেমন এই খবরটা যখন সবাই জানলো তখন সবাই কাঁদলো, কেউ কাঁদলো নীরবে, কেউ বা বুক ফাটা আর্তনাদে। শাহাদাত চৌধুরী জানতেও পারলেন না এত বড় খুশির খবরটা। শুধু উনি, সায়ন, ওই পাগলটাও তো কিছু জানে না। সায়নের শারীরিক অবস্থা কেমন অবনতি হচ্ছে, তেমনি স্বর্ণ হাল ছেড়ে দিচ্ছে। মুখের দিকে তাকালে এত মায়া লাগে, অথচ মেয়েটাকে কখনোই ভেঙে পড়তে দেখেনি সে। রুবাবের কাছে শুনেছে 3 বোনের মধ্যে সবচেয়ে ধীর মনোবল স্বর্ণের। যে কোনো পরিস্থিতিতে বুদ্ধি খাটিয়ে বাগে আনতে পারে সে। কিন্তু বর্তমানে যা হচ্ছে ওর নিজেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। আদরের বোনটার এমন অবস্থা বাবাটাও নেই, স্বামী প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চোখের সামনে মমতাময়ী মায়ের এই অবস্থা সহ্য করতে পারে না। সিমিলকে কাঁদতে দেখলে অসহায় চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ আগে বমি করতে যাচ্ছিল কিন্তু হচ্ছিল না, পেটের মধ্যে সমানে গোলাচ্ছিল, অথচ পেটে কিছুই নেই। তার হাতটা শক্ত করে ধরে কেমন হাঁপাতে হাঁপাতে বলেছিল, কেমন ব্যাককল পুরুষকে বিয়ে করেছি দেখেছ? আমি বমি করতে করতে কাহিল হয়ে যাচ্ছি, আর ও হসপিটালের বেডে শুয়ে সুখের ঘুম ঘুমাচ্ছে। আমাকে টেনশনে রেখে কি সুখ পায় আল্লাহ জানে। আমার বাবা ঠিকই বলতো যে ওর মতো লাফাঙ্গা কোনো কাজেরই না, ওরে দিয়ে কিচ্ছু হবে না। বাবা থাকলে অভিযোগ করে বকা খাওয়ানো যেত, অবশ্য বেহায়া পুরুষটার লজ্জা থাকলে তো। সে উল্টে বাবাকে বলতো, শ্বশুরজি তুমিও নানাবাই হচ্ছ, তোমারও উচিত নিয়ম মাফিক বমি করা, নানা হবা কষ্ট করবা না।
আমি কষ্ট করে কালঘাম ছুটিয়ে বেবিকে পৃথিবীতে এনেছি, তাই আমার বমি টমি মাফ। কথাগুলো বলে স্বর্ণ মৃদু হেসেছিল, অথচ চোখ উপচে জল গড়িয়ে গাল ভিজিয়ে দিচ্ছিল। রোজকার মতো আজও একে একে সবার খোঁজ নিয়ে কল কাটল রুবাব। মাথার চুল শক্ত করে টেনে ধরে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তার ভাই বোনরা কেউ ভালো নেই, কেউ না। সে বাড়ি যাবে, আর দূরে থাকতে পারছে না, সহ্য করতে পারছে না ভাই বোনদের কষ্ট লাঘব করতে না পারলেও পাশে তো থাকতে পারে, দুটো কথা বলে বুঝ তো দিতে পারবে। সে আর কিছু ভাবল না। ছুটির আর্জি জানানোর সঙ্গে সঙ্গে নাকচ করা হলো। মাঝ সমুদ্রে থাকায় তাকে বোঝানোও হলো, কিন্তু শুনলই না। গো ধরে থাকলো তাকে ছুটি দিতে হবে, নয়তো সে চাকরি করবে না। ওদিকে শিপে পরবর্তী পোর্ট না আসা পর্যন্ত নামাও সম্ভব হয় না। ব্যক্তিগত কারণে হেলিকপ্টার সার্ভিস পাওয়া যায় প্রায় অসম্ভব। পরে তার মানসিক অবস্থার কথা চিন্তা করে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ইমার্জেন্সি লিভ নিয়ে নিকটবর্তী বন্দরে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। পরে রুবাব সেই পোর্ট নেমে ভেঙে ভেঙে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো। অসময়ের করাঘাতে দিন যাচ্ছে দিনের মতোই। এরই মধ্যে কেটে গেছে আরো 2 সপ্তাহ। সেদিনের পর থেকে শুদ্ধর সঙ্গে সারাফাত চৌধুরীর দেখা হলেও কোনো কথা হয়নি। বাড়িতে থাকাকালীন চোখাচোখি হলে শুদ্ধ নিখুঁতভাবে এড়িয়ে গেছে। তবুও সারাফাত চৌধুরী বারবার কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ পাননি। ছেলের মান ভাঙাতে কথা বলার ছুতোয় কোনো কাজ দিলে বিনা বাক্যে করে দিয়েছে শুদ্ধ। কোনো দরকারে সিতারা বেগমের মাধ্যমে তা জানিয়েছে। বাড়ির অন্য সদস্যরা মূল ঘটক না জানলেও ঠিকই বুঝেছে কিছু একটা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে কেউ কথা বাড়ায়নি। এমনকি সবার নজরেও পড়েছে শুদ্ধ 2 দিনেও বাড়িতে আসে না, ঠিকভাবে খায় না। এমনিতে কথা কম বলে, কিন্তু ইদানিং আরো কমে গেছে। তাকে দেখা যাচ্ছে সায়নের পার্টি অফিসে, নতুবা আগের ভাড়া করা ফ্ল্যাটে, যেখানে সায়নের ছেলেপুলেরা থাকে। এদিকে শুদ্ধ সায়নের নামে পুরো দমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সে আর যাই হোক, ভাইয়ের স্বপ্ন এত সহজে ভাঙতে দেবে না। তার বিশ্বাস সায়ন ফিরবে। অন্যদিকে শীতলের কেসের তদন্ত চলছে। কখনো পুলিশ শুদ্ধকে ডাকে, কখনো ওনারাই বাড়িতে আসে। বাড়ির সদস্যদের বসিয়ে নানা প্রশ্ন করে নোট করে নিয়ে যায়। আশা করা যাচ্ছে সামনের সপ্তাহের মধ্যে শীতলের শুনানি ঘোষণা করা হবে। এসবের মধ্যে গতকাল দুপুরে নির্বাচন অফিস থেকে একটা চিঠি এসেছে। সায়নের হয়ে কাউকে দেখা করার কথা জানিয়েছে, তাই শুদ্ধ আজ নিজে এসেছে কথা বলতে। তার উপস্থিতিতে উচ্চ পদস্থ কর্মকর্তা বিনয়ীভাবে ওনার চেম্বারে ডেকে কুশল বিনিময় করলেন। বাড়ির সবার খোঁজখবর নিলেন, সায়নের জন্য খুব আফসোস করলেন। সামনের দিনগুলিতে ভালো কিছু হওয়ার আশ্বাস দিলেন। এভাবে তালে তালে উনি কথার মোড় ঘুরলেন নির্বাচনের দিকে। ধীরে ধীরে মূল টপিকে এলেন। শুদ্ধ বরাবরই জেন্টালম্যান, সে বলে কম শোনে বেশি, এবং অপর পক্ষকেও বলার সুযোগ দেয়। যে কোনো কথায় না ভেবে পাল্টা জবাব দেওয়া তার স্বভাবে নেই। মুখ তার, জবানও তার। সে সর্বদা চেষ্টা করে তার কথায় যেন পরে তাকেই আফসোস করতে না হয়, এমনটা যেন মনে না হয়। এটা বললেই হতো। আজকেও ঠিক তাই হলো। অফিসার ঠান্ডা মাথায় বসে থাকা সুদর্শন পুরুষটাকে সময় দিয়ে কথা দিয়ে বাজিয়ে দেখলেন। তীক্ষ্ণ নজরে দেখে নিলেন শুদ্ধর মুখের ভঙ্গি। সব ইতিবাচক বুঝে এবার মোক্ষম টোপটা ফেলতে বিনয়ী সুরে জানালেন। এইটুকু বলে উনি থামলেন। শুদ্ধ ঠান্ডা মাথায় ওনার কথা শুনল, তারপর ধীর লয়ে জবাব দিল, আমিও বিশ্বাস করি সিদ্দিক স্যার যথেষ্ট ভালো মানুষ, মেয়র হিসেবে যোগ্য প্রার্থী। তবে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও আমি রাজনীতির মানুষ নই, এসব ব্যাপার খুব একটা ধারণাও নেই, তবে যতটুক জানি ব্যালট পেপারে যেহেতু শাহরিয়ার চৌধুরীর নাম ও প্রতীক উঠে গেছে এবং নামে প্রচারণা চলমান, অর্থাৎ আইনত তিনিই প্রার্থী। তাহলে এই মুহূর্তে প্রার্থী পরিবর্তন কিভাবে সম্ভব? যেমন, কিন্তু আমি তো আবেদন করব না, কারণ আমার ভাইয়ের স্বপ্ন মেয়র পদে নিজেকে দেখা, জনসাধারণের পাশে দাঁড়ানো। সুস্থ নেই, তবে মরে যায়নি। যতক্ষণ না কাফনে মরিয়ে আমি আমার ভাইকে কবরে শোয়াবো, ততক্ষণ এ পর্যন্ত নির্বাচন স্থগিত হবে না। না মানে না। এবার বোঝাতে পারলাম? সামনে বসা ছেলেটাকে স্মার্টলি প্রস্তাব প্রত্যাখ্যান করতে দেখে অফিসার দমে গেলেন। এরপর কিছু একটা ভেবে দ্বিতীয় টোপটা ফেললেন।
গলা খাকারি দিয়ে নিচু স্বরে বললেন, গেলে যাক, তবে আমার ভাই বেঁচে থাকুক বা না থাকুক, আপনি আপাতত মুখ বন্ধ রাখুন। মনিটরের কথা উচ্চারণ করার থেকেও বেরোতে থাকুন। সত্যি বলতে আপনার কথা শুনতে ইচ্ছে করছে না আমার। আসলে হয়েছে কি, আমি দেখতে ভদ্রলোক হলেও আসলে কিন্তু তা নই। প্রমাণ দেই। এ কথা বলে প্যান্টের পকেট থেকে ফোন বের করে লাউডে দিয়ে বলল, এটা তো আপনার কণ্ঠস্বর, তাই না? এই মাত্র টাকার অফার করলেন নাকি? ওমা, তাই তো। তা সিদ্দিক সাহেবের মাধ্যমে অফারটা এসেছে বুঝে? ওনাকে বলে দেবেন এগুলো ওল্ড প্ল্যান, নতুন কিছু যেন ট্রাই করে। শুদ্ধের কথা এবং কাজে অফিসার থেমে গেছে। উনি বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়েছেন। শুদ্ধ ধীরে সুস্থে বসা থেকে পেছনে ঘুরতেই উনি হঠাৎ বলে বসলেন। ওনার কটাক্ষ করা কথায় থমকে দাঁড়িয়ে গেল শুদ্ধ। ঘুরে ঠোঁটের কোণে হাসি এঁটে ঠান্ডা স্বরে জবাব দিল, জি ভাবি তো, ভাবি বলি বউয়ের জন্য বুক ফুলিয়ে গর্ব করি। কেন করবো না বলুন? আমার বউ তার বড় ভাইকে বাঁচাতে খুন করেছে। খারাপ কি? এখন খুনের দেয় যদি তার জেল ফাঁসি যেটাই হোক, আমার আফসোস নেই। বরং আফসোস তখন হতো যাকে মেরেছে সে যদি বেঁচে থাকতো। এ কথা বলে শুদ্ধ মুচকি হেসে বেরিয়ে গিয়ে কি ভেবে যেন ফিরে এলো। তারপর দরজা বরাবর দাঁড়িয়ে বলল, আমার পেছনে লোক লাগিয়ে ফোন চুরি ডাকাতি করার প্ল্যান করেও লাভ হবে না। আপনার বলা কথা রেকর্ড হয়ে অলরেডি 10 জনের কাছে ফরওয়ার্ড হয়ে গেছে। আমার ফোন হারালো, আরও 10টা ফোনে কিন্তু প্রমাণ রয়ে গেছে। তাই বলছি, শুধু শুধু কষ্ট করে সময় নষ্ট করবেন না। দিল খোলা মানুষ আমি, তাই বারণ করলাম। তারপরও দেখেন যা ভালো মনে করেন। তবে হ্যাঁ, নিজের ভালোটা বুঝে নিন আর আমাকে ভালো থাকতে দিন। সঙ্গে এটাও মনে করে দিচ্ছে, আমাকে ঘাটালে আমি কিন্তু সব ঘেটে ঘ করে ছাড়বো, বলে দিলাম। কথা শেষ করে আপন মনে হাঁটা ধরল শুদ্ধ। আর অফিসার এই ছেলের বুদ্ধিমত্তা দেখে হতবাক হয়ে তাকিয়ে রইল। উনি সত্যি সত্যি ভাবছিলেন লোক লাগিয়ে শুধু ফোন হাতাতে যাতে প্রমাণ লোপাট করতে পারে। কিন্তু কি হলো এটা? এখন এই প্রমাণের জন্য ওনাকে না খেসারত দিতে হয়? ধুর, এটা কোনো কাজ হলো? ছেলেটাকে বাঁশ গেলাতে ডেকে এনে কথার জালে নিজেই ফেসে পেছনে বাঁশ দিতে হলো। ঘড়িতে তখন দুপুর 1:52। স্বর্ণকে জোর করে দুলোকমা খাইয়ে রান্নাঘরে এসে দাঁড়ালেন সিমিন। হাতের এটো প্লেটের দিকে তাকাতে চোখ থেকে ঝরঝর করে নোনা জল বেরিয়ে গেল। প্লেটের এক কোণে পড়ে আছে বড় ইলিশ মাছের 2 টুকরো ডিম। সায়ন শীতল ইলিশের ডিম কি পছন্দ করে? তা যদি থাকতো এতক্ষণে চেঁচামেচি করে কারাকারি করে হলেও খেত। স্বর্ণ এমনিতেই খেতে পারে না, গন্ধ লাগে। শুধু ভাত পানি দিয়ে গিলে খেলেও বমি করে। দিনকে দিন মেয়েটা এত শুকিয়ে যাচ্ছে, দেখলে বুক ফেটে কান্না আসে। ভেবেছিলেন মাছের ডিমটা যদি একটু খায়, কিন্তু কোনোভাবে খাওয়াতে পারেননি। মেয়েটা শুধু নীরবে চেয়েছিল ডিমটার দিকে। তারপর মলিন স্বরে হঠাৎ বলে বসলো, জেলে ইলিশের ডিম টিম কিছু দেয় আম্মু? আমার বোনটা, আমার তোতা পাখিটা ভালো মন্দ কিছু খেতে পায়? এই খাবো না সেই খাবো না করলে কেউ কি তোমার মতো বকতে বকতে ডিম ভেজে দেয়? ভাজা ডিম পেয়ে পাগলিটা গাল ফুলিয়ে খাই তো নাকি? নাকি ডিম না পেয়ে কাঁদতে বসে? আমিও তো নেই, মন মতো কিছু না পেলে এখন কার কাছে অভিযোগ করে? উনি জবাব দিতে পারেননি। কান্নারা গলায় দলা পাকিয়ে কণ্ঠস্বর চেপে আসছিল। হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু না, বহু কষ্টে কান্না আটকে কোনো মতে বলেছিলেন, আমি কালকেই রান্না করে নিয়ে যাব, এখন তুমি খাও। একজনকে না হয় খাওয়াবে, কিন্তু আরেকজন ওকে কি করবে? সেও সুস্থ হয়ে ফিরুক, ওকেও খাওয়াবো। তাহলে ওর আগে ফিরুক, তখন না হয় একসাথে বসে খাবো। এভাবে একের পর এক পাল্টা যুক্তিতে না পেরে ফিরে আসতে হয়েছে। স্বর্ণ সাদা ভাত খেয়ে একটু শুয়েছে। কিছুক্ষণ আগের কথা ভেবে উনি দ্রুত চোখ মুছে হাত ধুয়ে নিলেন। এটো প্লেট ধুয়ে নিজের রুমে এলেন। মেয়েদের মুখের দিকে তাকিয়ে একটু একটু করে উনি নিজেকে সামনে নিচ্ছেন। যাকে আছে সেটা ফিরে পাবেন না। মেয়ে দুটোর দিকেও তাকাতে হবে, তাদের কথাও ভাবতে হবে। দুটো মেয়েই বাবা ভক্ত ছিল, বাবাকে কাছে পেত না, এজন্য বাবার সঙ্গকে স্বর্গ সুখ ভাবত। কিন্তু সেই বাবাই তাদের ফাঁকি দিয়ে চলে গেছে, হারিয়ে গেছে চিরতরে, মিশে গেছে শক্ত মাটির সঙ্গে। এখন যদি উনিও ভেঙে পড়েন তাহলে কি হবে? তাদের কে দেখবে?
এসব ভেবে নিজে নিজেকে বুঝ দেন, কিন্তু পরক্ষণেই অসহায় লাগে, খুব একা লাগে। এখনো কল্পনা করতে পারেন না যার হাত ধরে এই বাড়িতে এসেছিলেন, যার সঙ্গে এতগুলো দিন কাটিয়েছিলেন, ছায়ার মতো যিনি পরম যত্নে আগলে রেখেছিলেন, সেই মানুষটাই আর নেই। কি অদ্ভুত। কদিন হলো রুবাব দেশে ফিরেছে। এসেই পরের দিনই শীতলকে দেখতে ছুটেছিল। রুবাবের সঙ্গে উনিও গিয়েছিলেন। যাওয়ার আগে শুদ্ধ করে বোঝালো শীতলের সামনে না কাঁদতে, কিন্তু পারলেন না। মেয়ের বন্দি দশা দেখে খুব ফেটে চোখ উপচে অঝরে পানি ঝরতে লাগলো। বিনা কারণে গলা ফাটিয়ে আম্মু আম্মু ডেকে কান ঝালাপাড়া করা তোতা পাখি বন্দি হয়ে পড়ে আছে।